নানা উদ্যোগের পরেও ঠেকানো যাচ্ছে না প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। ফাঁস রোধে প্রণয়ন ও বিতরণ ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করার পরামর্শ শিক্ষাবিদদের। সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে একই পরিবারের 4 সদস্য সহ 5 জনের মৃত্যুতে স্বজনদের মাতম। নিউ ইয়র্কে নিহত 3 বাংলাদেশি লাশ দেশে ফিরিয়ে আনার দাবি। ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে 12 বছরের শিশুর শরীর। পারিবারিক কলহের জেরে হামলা, অভিযোগ স্বজনদের, গ্রেপ্তার 2। রমজান উপলক্ষে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে কাল। সারা দেশে 185টি ভ্রাম্যমাণ ট্রাকে চলবে বিক্রি কার্যক্রম। এবং বিশ্ব মা দিবস আজ। মায়ের ছায়াতেই এগিয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। জাগতিক চাহিদার ঊর্ধ্বে নিষ্কলুষ এ সম্পর্ক। বাংলা সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি শিরিন আক্তার। নানা উদ্যোগ, প্রচার প্রচারণা ও শিক্ষামন্ত্রীর অনুরোধের পরেও ঠেকানো যাচ্ছে না প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। ফাঁস রোধে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়ার কথা বলেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শফিক মোহাম্মদের রিপোর্ট। সবচেয়ে মহান পেশা, তার জন্য এটা কলঙ্কিত না করেন কেউ রেহাই পাবেন না। আমরা আইনে যা আছে তাতেই আমরা ব্যবস্থা নিতে পারি। প্রয়োজনে আরো কঠোর আইনের পথ আমরা গ্রহণ করব। 2017 সালের এইচএসসি পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁস না করতে শিক্ষক সহ পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এভাবেই নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোধে নেওয়া হয়েছিল নানা রকম সতর্কতামূলক ব্যবস্থাও, কিন্তু শেষ মুহূর্তে এসে 13ই মে শনিবার উচ্চতর গণিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে। অভিনব কায়দায় পরীক্ষা শুরুর 2 ঘণ্টা আগে ফাঁসকৃত প্রশ্নপত্রের সমাধান করিয়ে নেয়ার খবর প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। যদি কোনো বিকল্প প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে মাইক্রোবাস ট্রাকে করে কেন্দ্রে পৌঁছানোর প্রচলিত পদ্ধতির পরিবর্তন ছাড়া ফাঁসরোধ কঠিন বলে মনে করছেন শিক্ষাবিদরা। প্রশ্নপত্র প্রণয়নটা প্রযুক্তির মাধ্যমে করা হবে। তারপরে সেই প্রশ্নপত্র আমরা ছাপাবো না, আমরা পরীক্ষা কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেব। পরীক্ষা কেন্দ্রগুলো আগের থেকেই জানবে, তাদেরকে এরকম একটা ইমেইল কিংবা কোনো সিকিউর চ্যানেলে ফাইল না সেটা ডাউনলোড করতে হবে। এদিকে মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে প্রশ্ন ফাঁসের ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণ করার কথা জানিয়েছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এটার সাথে প্রশাসন জড়িত আছে, মাঠ প্রশাসন জড়িত আছে, তারপরে আমাদের যারা পরীক্ষার্থী আছে, অভিভাবক থেকে শিক্ষক থেকে বিশাল একটি জনগোষ্ঠী কিন্তু এর সাথে ইনভলভ আছে। যে ঘটনাটি ঘটেছে সেক্ষেত্রে পরবর্তী করণীয় কি করা যেতে পারে সে ব্যাপারে আমরা হয়তো সিদ্ধান্তে যেতে পারি। শনিবারের উচ্চতর গণিত পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে এইচএসসির লিখিত পরীক্ষা। আগামী 25শে মে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের 4 জনের গ্রামের বাড়ি ফেনী সদরের পাকিয়া বাজার এলাকা এখন শোকে স্তব্ধ। পরিবারের 2 শিশুসহ 4 সদস্যকে একসঙ্গে হারিয়ে শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 3 বাংলাদেশি। এ ঘটনায় গুরুতর আহত আল আমিন মোল্লাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 18 এপ্রিল উমরা হজ পালনের জন্য সৌদি আরবে যান ফেনী সদর উপজেলার পাকিয়া বাজার এলাকার বাসিন্দা আব্দুল আজিজ সহ পরিবারের 5 সদস্য। কিন্তু শনিবার ভোরে মক্কা মদিনা থেকে পবিত্র উমরা হজ পালন শেষে হাপার আল বাতিন শহরের উম্মে জমজম এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয় পরিবারটি। ঘটনাস্থলে গাড়ির চালক সহ 4 জন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত 2 জনকে একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আব্দুল আজিজের শাশুড়ি মারা যান। তাদের মৃত্যুর খবর গ্রামের বাড়ি ফেনীতে পৌঁছার পরই শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো পরিবার। সুদিন রাত্রে ওরা বলতেছে যে আমরা কালকে সকালে ফিরবো, আমাদের হজ কমপ্লিটের পথে আমরা সকালবেলা ফিরবো। মারা গেল, তারপরে ওখানে ভাগিনা ভাগ্নে ছিল 2 জন, তারপরে এর হাজবেন্ড, খালাতো বোনের হাজবেন্ড মারা গেল। এখন তো খালাতো বোন আছে হসপিটালে। সরকার প্রধান থেকে বা যে সমস্ত কর্মকর্তা আছে তাদের সবার কাছে আমাদের আবেদন যে যেভাবে আমাদের এই লাশগুলা ফিরিয়ে অতি সত্তর অতি তাড়াতাড়ি আমাদের আত্মীয় স্বজনের কাছে ফিরে পাই।
এদিকে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ভৈরবের আতাউর রহমান দুলালের গ্রামের বাড়িতে চলছে মাতম। স্বজনরা জানান 2 বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আতাউর রহমান। মারা গেছে আমরা তার কই তারি না আমরা ব্যক্তিগত চাপটা দেশে আনবার লাগে। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন উনি যেন আমাদের বাইকে দেশে আনার ব্যবস্থা করে দেন। শনিবার সকালে প্রাইভেট কারে কর্মস্থলে যাওয়ার পথে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় ময়মনসিংহের বাসিন্দা গাড়ি চালক রায়হানুল ইসলাম এবং মাতুয়াইলের শামসুলও মারা যান। দুর্ঘটনায় আহত আলামিন মোল্লা নিউ ইয়র্কের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছে। সাবিত সারওয়ার, সময় সংবাদ। পারিবারিক কলহের জের ধরে মাকে লক্ষ্য করে ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে 12 বছরের এক শিশু। এ ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর অবস্থায় শিশু আকাশকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের অভিযোগ 10 মে রাতে নাসিরনগর উপজেলার ভোলাকুর গ্রামে নিজ বাড়ির উঠোনে সোমা বেগমকে লক্ষ্য করে এসিড ছুড়ে দুর্বৃত্তরা। এ সময় পাশে থাকা শিশু আকাশের শরীরের একাংশ ঝলসে যায়। তাৎক্ষণিকভাবে মা সোমা বেগমের আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে আকাশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সিনিয়র কনসার্নের সার্জারি ডাক্তার শফিক সাহেবের সাথে আলাপ করছি, যেহেতু এখানে কোনো স্পেশালাইজড সার্ভিস নাই, অন্তত বার্নের উপর কোনো আলাদা ইউনিট নাই, সেজন্য উনি রোগীটাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য রেফার করে রাখছেন। মাসুম বাচ্চারা মারছে, এটার বিচার চাই। সোমা বেগমের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে স্বামী জহির খানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন তিনি। আদালতের নির্দেশে জহির বর্তমানে জেল হাজতে আছে। এরই জের ধরে এসিড নিক্ষেপ করা হয়েছে। তুই যদি আমার 4 লাখ টাকা দেস, আমি সৌদি আরব যাইতাম, তৈলে তোর লেখাম নাইলে খাইতাম না। এটা কই আমার মাই ফিট করে খাতে দিচ্ছে। তারপর আমি নারী শিশু মামলা করছি কুড়ো 10 তারিখ সন্ধ্যা 7টার সময়। আমার 3-4 জনের বেড়া ধরে লেছে, ধরে আমার বাচ্চাকে আমার সিলিয়ে ধরছে, তারপরে এই সিট মাইরা ফেলাই গেছে। মায়ের সাথে তার বাবার একটা পারিবারিক কলহ রয়েছে দীর্ঘদিন যাবৎ, এবং এটাকে কেন্দ্র করে নারী নির্যাতন মামলা হয়েছিল এর আগে। ওই সূত্র ধরেই এই ঘটনার সূত্রপাত ঘটতে পারে বলে আমরা ধারণা করতেছি। এই অ্যাসিড কোত্থেকে কিনা হয়েছে সেটাও আমরা বের করতে পারলে হয়তো মূল ঘটনাটা বের করতে পারবো। এ ঘটনায় নাসিরনগর থানায় স্বামী জহির খান সহ 8 জনের নাম উল্লেখ করে ঘটনার পরদিনই মামলা দায়ের করেন সোমা বেগম। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলার সময় আরো থাকছে। রাজশাহীর গোদাগাড়িতে আত্মসমর্পণকারী নারী জঙ্গি সুমাইয়ার 10 দিনের রিমান্ড মঞ্জুর। উদ্ধারকৃত 2 শিশুকে রাখা হয়েছে পুলিশ হেফাজতে। অসাধু ব্যবসায়ী ও চালকল মালিকরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশে চালের দাম বৃদ্ধি করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে খাদ্য সংগ্রহ বিষয়ে বিভাগীয় খাদ্য কর্মকর্তা, মিল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন মন্ত্রী। এ সময় তিনি জানান, দেশে কোনো খাদ্য সংকট নেই। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কেবলমাত্র হাওড় অঞ্চলের এই ফসলটা যেটা আমরা প্রথম পাই সেটা নষ্ট হয়েছে বলে তারা এই বাজারটাকে এইভাবে ঊর্ধ্বমুখী করেছে, এবং তারা একটা বিরাট একটা ষড়যন্ত্রের সৃষ্টি করেছে সরকারকে একটা বিপদে ফেলার জন্য। আসলে আমাদের কোনো বাংলাদেশে কোনো খাদ্য সংকট নাই, তারপরেও বাজারকে স্থিতিশীল করার জন্য বিদেশ থেকে চাল আমদানি করছি। আন্তর্জাতিক কোটেশন দেওয়া হয়েছে, বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে কোটেশন, এবং আমরা টেন্ডারের মাধ্যমে চাল আমদানি করছি। এই আমদানি করার ফলশ্রুতিতে বাজারে যাতে এর প্রভাব পড়ে তার জন্য আমরা কিছু আমদানি করছি। আমরা কোনো অবস্থাতেই জনগণকে কোনো রকম খাদ্য সংকটে পড়তে দেব না। খোলা বাজারে কাল থেকে নির্দিষ্ট 5টি পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। চাহিদার তুলনায় পণ্য সরবরাহ কম দাবি করে ডিলাররা বলছেন, টিসিবি শক্তিশালী হলে কমে যাবে অতি মুনাফালোভী ব্যবসায়ীদের দৌরাত্ম্য। তাদের এই দাবির সঙ্গে একমত সাধারণ মানুষ। কামরুল হাসান সবুজের প্রতিবেদন। প্রতি বছরের মতো এবারও রমজান উপলক্ষে সোমবার থেকে খোলা ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি, যেখানে বাজার মূল্যের চেয়ে কম দামে পাওয়া যাবে ছোলা, সয়াবিন, খেজুর, চিনি ও মসুর ডাল। রাজধানীতে 33টি সহ সারা দেশে 185টি ট্রাকে বিক্রি হবে এসব পণ্য। ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের বাজারে টিসিবির এই কার্যক্রম নিত্যপণ্যের চাহিদা মেটাতে সহায়ক। তবে পণ্যের সরবরাহ আরো বাড়ানো দরকার বলে মনে করেন ভোক্তারা। পাওয়া যায়, কিন্তু খেজুরটা আমি কোনোদিন পাইনি। যে
হ্যাঁ কিনতে গেছি, কিন্তু খেজুর ছাড়া সব পাওয়া যায়। পরিমাণটা পাবলিককে বেশি দিতে পারি, তাহলে বাজার নিয়ন্ত্রণ করা একেবারে সম্ভব। এই পণ্যগুলো কিন্তু মানসম্পন্ন এবং ভালো, কিন্তু এগুলো নেওয়ার জন্য জনগণের আগ্রহ নির্দিষ্ট। ডিলাররা জানান, চাহিদার তুলনায় ট্রাকে পণ্যের পরিমাণ কম থাকায় অনেক সময় খালি হাতে ফিরতে হয় ভোক্তাদের। তারা মনে করেন, টিসিবির সক্ষমতা বাড়ানো হলে অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে নিত্যপণ্যের বাজার। পণ্যটার যে মূল্য থাকে সেটা সবে বাড়ানোর আগেই কিন্তু আপনার দেখেন 30% বেড়ে যায়। তো এই যে 30% 40% বেড়ে যাওয়ার প্রবণতা, সেটাকে নিয়ন্ত্রণ করতে হলে আপনার টিসিবিকে শক্তিশালী করতে হবে। সর্বোচ্চ 1500 কেজি পণ্য আমাদেরকে দেওয়া হচ্ছে পার ডে একটি ট্রাকে, তো এটা কিন্তু পর্যাপ্ত না। টিসিবি বলছে, ভোক্তা চাহিদা মোতাবেক নির্দিষ্ট 5টি পণ্য সরবরাহ করতে পর্যাপ্ত আমদানি সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই পণ্যগুলো দেওয়ার জন্য যে পরিমাণ পণ্য আমাদের লাগবে তার সবগুলোই আমাদের গুদামজাত করা হয়েছে এবং ডিলারদের চাহিদার অধিক পরিমাণ পণ্য আমাদের গোদামে এই মুহূর্তে মজুত করা হয়েছে এবং শেষ রমজান পর্যন্ত আমাদের ডিলারদের কাছে ন্যায্য মূল্যে এই পণ্যগুলো আপনারা পাবেন। আশা করি চাহিদা কোনো ঘাটতি হবে না। টিসিবি জানায়, চাহিদা সাপেক্ষে শেষ রমজান পর্যন্ত চলবে এই কার্যক্রম। তবে শুক্রবার বন্ধ থাকবে খোলা বাজারে পণ্য বিক্রির এই কার্যক্রম। যদি কোথাও কোনো অনিয়ম পাওয়া যায়, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে থাকি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম, দায়িত্ব ও টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে 3 মাসের সময় বেঁধে দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদক কমিশনার ডক্টর নাসির উদ্দিনের নেতৃত্বে দুদকের প্রতিনিধি দল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। এ সময় সুনামগঞ্জের হাওরের বাঁধ ভাঙার মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেয় দুদক। কারণ ওনাদের কাজের একটা বড় সমস্যা হচ্ছে স্বচ্ছতার অভাব একেবারে কিছুটা, এবং জবাবদিহিতার অনেক সমস্যা আছে। আমরা 3 মাস ওনাদেরকে সময় দিয়েছি। এই 3 মাসের মধ্যে ওনারা এগুলো যতটা সম্ভব ওনারা এটা করবেন। মূলত যে অফিসগুলোকে কীভাবে ট্রান্সপারেন্ট করা যায়, যেমন সুনামগঞ্জবাসী যেন জানবে কারা টেন্ডার পেল, ওইখানে লোকজনকে একটা অগ্রাধিকার দেওয়া যায় কিনা, কারণ তাদের তো একটা লোকাল লাইবিলিটি আছে, দায়িত্ব আছে। অন্য জায়গার লোক তারা আসতে পারে ঠিকই, তো সবই তারা করবে, যেটা ঘটেছে এটা যাতে না হয়। রাজশাহীর গোদাগাড়িতে আত্মসমর্পণকারী নারী জঙ্গি সুমাইয়ার 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম এই আবেদন মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আলতাফ হোসেন আদালতে সুমাইয়ার 15 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গতকাল সন্ধ্যায় আত্মসমর্পণকারী সুমাইয়া ও নিহত 5 জঙ্গি সহ অজ্ঞাত আরো 15 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। গত বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়িতে অপারেশন সান ডেভিল চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সে সময় জঙ্গি আস্তানা থেকে বেরিয়ে আত্মঘাতী বিস্ফোরণে এক নারী সহ 5 জঙ্গি নিহত হয়। অভিযানের এক পর্যায়ে আত্মসমর্পণ করে নারী জঙ্গি সুমাইয়া, আর বিশেষ কৌশলে উদ্ধার 2 শিশুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমরা 15 দিনের রিমান্ডের প্রার্থনা করেছিলাম, উনি 10 দিন মঞ্জুর করেছেন এবং তাকে আমরা গোদাগাড়ি থানায় রেখে অথবা আমাদের সুবিধা মতো জায়গায় রেখে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। নরসিংদীতে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম ফাতেমা এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ বিচারক। 2015 সালে আন্দোলনের নামে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগরে গণপরিবহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে খায়রুল আলম কবির সহ 15 জনকে আসামি করে মামলা করে পুলিশ। চট্টগ্রামে একটি শিব মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আগ্রাবাদের গোসালডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত রাতে কে বা কারা শীল পরিবারের শিব মন্দিরে হামলা চালায়। ভাঙচুর করা হয় কালভৈরব ও নন্দিকেশ্বরের মূর্তি। সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী আগ্রাবাদ সড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটকের দাবি জানিয়েছেন তারা। 2005 সালে পারিবারিকভাবে এই মন্দিরটি নির্মাণ করা হয়।
কিছু ঠাকুরের ছবি ছিল টাইলসের, ওগুলোর উপর ব্ল্যাক টেপ দিয়ে দেওয়া হয়েছে। মূল মন্দিরে গেট ভাঙার জন্য ট্রাই করতে পারেনি। 24 ঘন্টা আমাদের থেকে সময় চাইছে ডিসি কোর্ট, 24 ঘন্টা সময় দিলাম। এখন এর মধ্যে যদি কোনো উত্তর আমরা না পাই তাহলে আমরা এটার পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করব। এই আসামিটা যখন মন্দির থেকে রাতের বেলা বের হয়ে যায়, তখন কিছু দর্শক যারা সিকিউরিটির দায়িত্বে ছিল তারা তাকে একটা ত্রিশূল সহ বের হয়ে যেতে দেখেছে, এবং সেই ত্রিশূলটি সহই সে এখন গ্রেপ্তার হয়েছে এবং আসামি ইতিমধ্যেই ঘটনার জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। বাংলার সময় আরো থাকছে। লালমনিরহাটে প্লাস্টিকের পরিবেশ বান্ধব বাড়ি নির্মাণ করলেন এক শিক্ষক দম্পতি। ভূমিকম্প সহনীয় বলে দাবি। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ না করে ভুয়া নাম দেখিয়ে অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রকল্প এলজিএসপির আওতায় 2015-2016 অর্থ বছরে এসব প্রকল্প বাস্তবায়ন করার কথা থাকলেও সরেজমিনে কোনো কিছুরই অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা সূত্রে জানা গেছে 2015-16 অর্থ বছরে কয়রার বাগালী ইউনিয়নের ছোট ছোট 34টি কাজের বিপরীতে প্রায় 40 লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে 8টি কাজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে পানির ট্যাঙ্কি বিতরণের জন্য 4 লাখ টাকা বরাদ্দ থাকলেও এলাকায় ব্যক্তিগত ছাড়া কোনো ট্যাঙ্কি দেওয়া হয়নি। চটকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাট্রিন স্থাপন, শ্রীফলতলায় রাস্তা ইটের সোলিং করা, মাথাভাঙ্গা এলাকায় রাস্তা সংস্কার করার কথা থাকলেও কোনো কাজই হয়নি এলাকাগুলোতে। এছাড়া বাঁশখালী এলাকায় মণিশঙ্করের বাড়ির পুকুরঘাট নির্মাণের জন্য অর্থ বরাদ্দ থাকলেও ওই এলাকায় মণিশঙ্কর নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড় এ কাজগুলো না করেই অর্থ তুলে নিয়েছেন। স্কুলে একটা ল্যাট্রিন স্থাপন করার কথা ছিল 1.5 লক্ষ টাকা, আদৌ সেটা বাস্তবে রূপান্তরিত হয়নি। এটা নিয়ে আমি তো আমার শিক্ষা অফিসকে জানাচ্ছি, স্যার আমার বাথরুম নেই, বাথরুম দেন। প্রতিবার এই রাস্তাটা বাজেট হয়ে রাস্তাটা হয় না, কি কারণে হচ্ছে না তা আমরা জানি না। ভুয়া প্রকল্প দিয়ে লক্ষ লক্ষ টাকা বাগালী ইউনিয়ন থেকে চেয়ারম্যান সাহেব আত্মসাৎ করেছে। তবে স্থানীয় চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড় এ বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন। কাজ না করে যদি টাকা তুলে থাকি আমি আমার শাস্তি আমি নিজেই চেয়ারম্যানই ছেড়ে দেবো, কিন্তু একটি টাকা আমি অসৎভাবে টাকা উত্তোলন করি নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন। তো আমি যে দুটো প্রজেক্ট দেখেছি তার মধ্যে একটি যে টিউবওয়েলের যে একটি প্রজেক্ট আছে সেটিতে আমি স্থানীয়ভাবে জানতে পারলাম যে এখানে কিছুটা অনিয়ম হয়েছে। অবভিয়াসলি এটা তদন্ত হবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। খুলনার কয়রা উপজেলার 9টি ইউনিয়নে 2015-16 অর্থ বছরে এলজিএসপি প্রকল্পের আওতায় 3,62,00,000 টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে নিহত হয়েছেন একজন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 4 জন। সকালে সদর উপজেলার আলোটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরামিক্স বোঝাই একটি ট্রাক খাগড়াছড়িতে যাচ্ছিল। আলোটিলায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের প্রায় 200 ফিট গভীর একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। নারায়ণগঞ্জে আগুনে একটি কারখানার 3টি পাটের গুদাম পুড়ে গেছে। সকালে শহরের নিতাইগঞ্জের শীতলক্ষা এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভেতরে সাত্তা জুট অ্যান্ড ফাইবার নামের একটি প্রতিষ্ঠানের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও 2টি গুদামে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও গ্যাসে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পরমালী হদিরফিটা গ্রামে অর্ধশত চাষির ধানের আবাদ নষ্ট হয়ে গেছে। উঠতি ধান নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। কৃষি বিভাগ জানিয়েছে, ইটভাটা মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।
মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারদিকে আবাদি জমি, এর মাঝখানে মেসার্স চৌধুরী ব্রিক্স নামের ইটভাটার অবস্থান। এই ভাটা থেকে কালো ধোঁয়ার মতো গ্যাস বের হওয়ায় আশপাশের ক্ষেতগুলোর ধানের শীষ নষ্ট হয়ে গেছে। ফলে ধানে চিটা হবে এবং খড় গোখাদ্য হিসেবেও ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, আশপাশের কচু ক্ষেত, আপেল কুল বাগান ও সুপারি গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাটার গ্যাসে আমার বাগান, বড়ের বাগান শেষ হয়ে গেছে, সুপারির বাগান শেষ হয়ে গেছে। 75% জমির ধান এখন চিটে হওয়ার সম্ভাবনাই বেশি। কৃষি সম্প্রসারণ দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা জানান, ক্ষতি নিরূপণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। বিষাক্ত ধোঁয়া দ্বারা আনুমানিক 30 থেকে 40 জন কৃষকের বিরি ধান 28, 29 এবং হাইব্রিড জাতের ধানের পাতা লালচে হয়ে গেছে। তা আমরা জরিপ করতেছি। জরিপ করা শেষে বলতে পারবো যে আমরা আসলে এখানে কত হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ইটভাটার মালিক ক্ষতিপূরণ না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা ইটভাটাকে এর ক্ষতিপূরণের জন্য জানাবো। যদি ক্ষতিপূরণ না প্রদান করা হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ইটভাটার মালিক ক্ষতির কথা স্বীকার করে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দিয়েছেন বলে দাবি করলেন। দুর্যোগের কারণে কিছু ধোঁয়া নিচে আসার পরে কিছু কৃষকের ক্ষয়ক্ষতি হয় 8-9 বিঘা জমির, সেটা আমি ক্ষতিপূরণ সবাইকে দিয়ে দিয়েছি। 2014 সালে এই ইটভাটার নির্গত গ্যাসে এই এলাকার শতাধিক একর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছিল। সময় সংবাদ, কুড়িগ্রাম। গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে কোটালীপাড়ার আমতলী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, দুপুরে মোস্তাকিম ও তৌফিক নামে ওই 2 শিশুকে সঙ্গে নিয়ে গ্রামের ঈদগাহে ধান শুকাতে যায় তাদের মা। এ সময় খেলতে খেলতে ঈদগাহের পাশের পুকুরের কাছে চলে যায় শিশু দুটি। এক পর্যায়ে পুকুরে পড়ে যায় মোস্তাকিম ও তৌফিক। পরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পুকুর থেকে তাদের উদ্ধার করে আশপাশের মানুষ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দেশে প্রথমবারের মতো প্লাস্টিকের পরিবেশ বান্ধব বাড়ি নির্মাণ করে সাড়া জাগিয়েছেন লালমনিরহাটের শিক্ষক দম্পতি। বালু ভর্তি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে নির্মিত এই বাড়ির নাম দেওয়া হয়েছে ইকো হাউস। এ ধরনের বাড়ি নির্মাণ যেমন সাশ্রয়ী তেমনি ভূমিকম্প সহনীয় বলেও দাবি উদ্যোক্তা দম্পতির। তবে বিশেষজ্ঞরা বলছেন, গবেষণার পরই স্থায়িত্ব সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। লালমনিরহাট প্রতিনিধি মোফাক্খারুল ইসলাম মঞ্জুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিকের বাড়ির কথা শোনা গেলেও বাংলাদেশে প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি নির্মাণ এই প্রথম। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নওদাবাস গ্রামে বালু ভর্তি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি নির্মাণ করছেন শিক্ষক দম্পতি রাশেদুল ইসলাম ও আসমা বেগম। বাড়িটির দেয়াল প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি হলেও দরজা জানালা তৈরি হবে স্টিল ও কাঠ দিয়ে। অভিনব পদ্ধতিতে নির্মাণাধীন এই বাড়িটি দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। প্লাস্টিকের বোতল দিয়ে বাড়িঘর তৈরি হয়, কিন্তু জীবনের প্রথম আমরা এবার শিখলাম এবং জানলাম। বোতলের ভিতরে বালু ঢুকিয়ে এখানে বাসযোগ্য একটা বাসস্থান তৈরি করে যায়, সেটা দেখার জন্য অনেক দূর থেকে আসছি। উদ্যোক্তা দম্পতির দাবি, প্লাস্টিকের বোতলে বালু ভর্তি থাকায় তা আগুন প্রতিরোধক ও পরিবেশ বান্ধব। এছাড়া ইটের পরিবর্তে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ব্যবহার করায় নির্মাণ খরচও অনেক কম হবে। একটা ইকো হাউস করার একটা চিন্তা ভাবনা মাথায় আসছে। তো কিভাবে করা যায় ইন্টারনেট সার্চ করলাম, দেখলাম যে ইটের পরিবর্তে প্লাস্টিক বোতলের ভেতর বালি ভরে এঁটেল মাটি কাদা মাটি ভরেও এরকম করে ইকো হাউস তৈরি করা যায়। এই ইট থেকে 10 গুণ বেশি শক্তিশালী হবে, আর এইটা শব্দ নিরোধক, তাপও নিরোধক। এটা সফট সার্কিট হবে না এখানে, যেহেতু বালি আছে। বাড়িটা শুধু পরিবেশ বান্ধব নয়, এটা খরচও কম। এখানে প্রায় আমার 80,000 বোতল ব্যবহার করেছি। এবং এটা যে ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনে আমি বোতল ব্যবহার করছি। শুধু রিংটোনের মধ্যে আমার ইটের খোয়া এবং রড ব্যবহার করা হয়েছে। তবে এ ধরনের বাড়ি কতটা টেকসই হবে তা জানার জন্য গবেষণা করা দরকার বলে মনে করেন এই প্রকৌশলী। আমরা যেমন কোনো স্ট্রাকচার বানাই, বিল্ডিং বানায়, তখন হলো তার ড্রয়িং ডিজাইন সবকিছু করে অ্যানালাইসিস করে তারপর সেটা কাজ করে। ইটের পরিবর্তে যে বোতল ব্যবহার করবে, এটারও তার লনজিভিটি কেমন থাকবে বা ঝুঁকিপূর্ণ কেমন থাকবে, সেটা ডিটেলস অ্যানালাইসিস করে তারপরে মাঠ পর্যায়ে এটা ব্যবহার করা যেতে পারে। 1700 স্কয়ার ফিট জায়গায় 6 রুম বিশিষ্ট বাড়িটি নির্মাণে 4 থেকে 5 লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা দম্পতি। তাদের দাবি, বাড়িটি শক্তিশালী 8 মাত্রার ভূমিকম্প সহায়ক হবে।
সময় সংবাদ, লালমনিরহাট। মা পৃথিবীর সবচেয়ে মধুর উচ্চারণ, যার দোতনা পৃথিবীর সর্বত্র সমানভাবে বিরাজমান। সময় শুরু থেকে আজ অবধি মায়ের ছায়াতেই এগিয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। নিষ্কলুষ আত্মিক এ সম্পর্কে থাকে না কোনো স্বার্থ, কোনো সংজ্ঞাতেই বাধা যায় না যে সম্পর্ক। সন্তানের সঙ্গে মায়ের এ বন্ধন জাগতিক সবকিছুর ঊর্ধ্বে। বিশ্ব মা দিবসে দেখুন আমার করা একটি প্রতিবেদন, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা। লুমা দীর্ঘ 10 মাস 10 দিন নিজের শরীরেই ধারণ করেছেন তার আত্মজব। সে আসবে। আমি এমন একটি তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম। প্রস্তুতি ভাবনায় শিহরিত মন, আনন্দে উচ্ছল নবাগতের ভাবনায়। ওর চোখগুলো কেমন হবে, ও দেখতে কেমন হবে, আসলে এসব ভেবে আমার সারাদিন কাটে। আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলিয়ে বোঝা। জন্মাবে নতুন প্রাণ, হাসপাতালে ছুরি কাঁচের নিচে সঁপে দেয়া নিজের শরীর। অপেক্ষা শেষে লুমার হাতে যেন একতাল কাদামাটি। আগে আমি আমার মায়ের মেয়ে ছিলাম, এখন আমি আমার ছেলের মা। ওর মুখের দিকে তাকালে অন্যরকম মনে হয়। মাঝে মাঝে মনে হয় আসলে কি আমি সত্যি ওর মা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। সৃষ্টি শুরু থেকে এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এক একটা মেয়ে হয়ে ওঠেন এক একজন মা। রাবেয়া পারভিন আর সাফওয়ানা জাবিন কথা হলো এই দুই মায়ের সাথে। জানালেন সন্তানের জন্য মায়েদের ভালোবাসা অপার্থিব। আমার মাঝে মাঝে খারাপ লাগে যে আমি আমার কাজটা করতে পারছি না, কিন্তু ওর মুখে দিকে তখন তাকাই, তখন মনে হয় যে না থাক, আমি ভালো আছি। আমার মা সারা জীবন আমার আদর্শ ছিল। আমি ওনাকে কপি। মা তো মা, বাচ্চা যখন প্রথম মা বলে ডাকে, হ্যাঁ, তখন এই যে কি একটা অনুভূতি মায়ের, যে আমি পূর্ণতা পাইছি। মা হওয়া মানে শুধু একটি শরীর ধারণ নয়, সারা জীবন তাকে বয়ে বেড়ানোর দায়িত্ব নেয়া, নিজের পূর্ণ অপূর্ণ ইচ্ছেগুলো তার চোখে দেখা। আমার দুইটা মা, আমার মা আমার মা, আমার মেয়ে আমার মা, এটাই মায়ের সার্থকতা। মার কিন্তু আর কিছু চাওয়া পাওয়া থাকে না। পূর্ণতা পাওয়া সে শুধু মা হলেই সম্ভব। ভালোবাসার পরম আধার যে সন্তান, তার কাছে চাওয়ার পাল্লাটাও খুব সামান্য। সে আমারই আরেকটা অংশ, যেহেতু আমার তার প্রতি ভালোবাসাটা থাকবে। এমনই হন মায়েরা, শাশ্বত ভালোবাসার মঙ্গলময় সকল প্রার্থনা শুধুই সন্তানের জন্য। বিশুদ্ধ ভালোবাসার এই অনুভূতির সাথে তুলনা হয় না পৃথিবীর অন্য কোনো কিছু। যদিও মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য একটি দিন হয়তো যথেষ্ট নয়, তবুও জাগতিক এ দিনে পৃথিবীর সকল মায়ের প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা আর ভালোবাসা। রাজধানীর রমনা পার্ক থেকে ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। স্বামীর দিনমজুরের আয়ে সংসারে 3 বেলা খাবার জোটে না, তবুও গৃহকর্মীর কাজ করে 2 সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে স্বপ্নে বিভোর তিনি। ছেলে ঢাকায় প্রকৌশলে ডিপ্লোমা করছে, আর মেয়ে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। এনজিও থেকে মাধ্যমিক পরীক্ষার ফর্ম পূরণে নেয়া টাকা এখনো পরিশোধ করতে না পারলেও নেমেছেন মেয়েকে কলেজে ভর্তির সংগ্রামে। শাকিল মাহমুদের ছবিতে প্রত্যন্ত এক গ্রামের অদম্য ইচ্ছাশক্তির মায়ের গল্প জানাচ্ছেন মানিক সরকার। গৃহকর্মী হিসাবে থালা বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া আর কাপড় কেচে 2 সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করার লড়াই করছেন আঞ্জুয়ারা বেগম। শরীরের ঘাম ঝরিয়ে উপার্জিত অর্থেই এক ছেলেকে এইচএসসি পাশ করিয়ে উচ্চশিক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছেন। ছেলে রাসেল এখন ঢাকায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের 4 বছর মেয়াদী AMIE কোর্সের প্রথম বর্ষের ছাত্র, আর মেয়ে জেমি চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে এলাকায় সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। স্বামী আব্দুল লতিফ খেতে খামারে কাজ করলেও তাতে 3 বেলা খাবার জোটে না। এখন আমার তো জীবন শেষ মানুষের বাড়ির কাজ করতে করতে। এখন আমার বাচ্চা কাচ্চার জন্য ইয়া না হয়, ভবিষ্যৎ জন্য উজ্জ্বল হয়। লেখাপড়া খরচ দিতে পারি না। হ্যাঁ, এখন যেটা আমি কাজ করি এটা এই সংসারটা কিছু চলে আর কি। গ্রামবাসীরা জানায় মূলত আঞ্জুয়ারার সাহসী ভূমিকার কারণে তাদের 2 সন্তান লেখাপড়া করছে। স্কুলে যাবে সে খাওয়া নেই, আমরা কিছু টাকা পয়সা দেয়, ওগুলা দিয়ে চালায়। মেয়ে জেমিন শেখ জানায় মায়ের প্রচেষ্টায় এতদূর এগোলেও এখন উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত সে। আমার মা, তিনি ইন্সপায়ারেশন আমাদের দিয়েছেন, যার কারণে আমরা, আমার ভাই এবং আমি, আমাদের আর কি আকাঙ্ক্ষা সবসময় আর কি উপরের দিকে। একজনই মোটিভেটর, যে কিনা আমার মা। মা
কিন্তু কখনো বলে নাই তোকে পরিবারকে সাপোর্ট দিতে হবে। সবসময় বলেছিল যে তোর ক্যারিয়ার সাকসেসটা দেখ, এটাই হচ্ছে তোর কাছে আমাদের পাওনা। জেমির বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দুই ভাই বোন খুবই মেধাবী এবং বৃত্তশালীদের সহায়তা পেলে ভবিষ্যতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে তারা। সে ছাত্রী হিসেবে যথেষ্ট ভালো, পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, আর এবার এসএসসিতে সে A+। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হারিয়ারকুঠি ইউনিয়নের শেখপাড়া গ্রামে বসবাস করে সাহসী হতদরিদ্র পরিবারটি। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বিশ্ব মা দিবস উপলক্ষে চট্টগ্রামের ডিসি হিলে মহিষী 5 জন মাকে সম্মাননা দেওয়ার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। যেই মাগুলো দেশ নির্মাণে অবদান রেখেছেন, যাদের ভূমিকা অনন্য, সেই রকম 5 মাকে এখানে চট্টগ্রামের ছোটদের সাংস্কৃতিক জগৎ শিশু মেলার উদ্যোগে 5 জনকে সম্মাননা দেওয়া হচ্ছে। সেই মাটা পিছনে রয়েছে। আমি যে আপনাকে সেই মাদের ছবিগুলো একটু যদি দেখাই, তাহলে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে 5 জন যে মাকে সম্মাননা দেওয়া হবে, সেই মারা এখানে বসে আছেন। আমি যদি বলি যে বিশেষ 5টি বিষয়ে তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে বিশেষভাবে। মুক্তিযুদ্ধ, শিক্ষা, সাংস্কৃতিক, সাহিত্য সব 5টি বিষয়ে তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে। সেই 5 জন মা এখানে রয়েছেন। মুক্তিযুদ্ধের অবদানের জন্য যাকে সম্মাননা দেওয়া, সেই হচ্ছে বেগম মোস্তারি শফি। আরেকজন মুক্তিযুদ্ধের জন্য আরেকজনকেও সম্মাননা দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে বীর মাতা রমা চৌধুরী। এবং সংস্কৃতির জন্য যাকে সম্মাননা দেওয়া হচ্ছে, তিনি হলেন শহীদ জায়া মনি ইমাম। এবং যে শিক্ষার জন্য যাকে সম্মাননা দেওয়া হচ্ছে, তিনি হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আক্তার। এবং সাহিত্যের জন্য যাকে এই সম্মাননা দেওয়া হচ্ছে, তিনি হলেন ফেরদৌস আলিম। তারা এই 5 জনেই কিন্তু এই চেয়ারের মধ্যে বসে আছে দর্শক চারিতে। কিছুক্ষণ পরে কিন্তু তাদেরকে মঞ্চে তোলা হবে এবং মঞ্চে তোলা তাদেরকে সেই সম্মাননা তাদেরকে দেওয়া হবে। তো আজকে যে তাদের 5 জনকে যে সম্মাননা দেওয়া হচ্ছে, এটি উপলক্ষে কিন্তু নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই শিশু মেলার উদ্যোগে আমরা দেখেছি বিকাল থেকে কিন্তু এখানে যন্ত্র সঙ্গীত, বিভিন্ন গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হচ্ছে। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই 5 মহিষী মা যাদের অবদানে, যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন এবং দেশের কল্যাণে যারা অবদান রেখেছেন। যে মা আসেন, যে মার শব্দটি বললেই মানুষের যে পবিত্রতা এবং মধুর যে সম্পর্কে, সে মা, সেরকম 5 জন মহিষী মাকে এই সংগঠন বেছে নিয়েছেন এইখানে। তো কিছুক্ষণ আগে তাদেরকে এখানে তোলা হবে এবং এখানে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। এছাড়া কিন্তু চট্টগ্রামের সকাল থেকে আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন যে সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে, ফেসবুক ভিত্তিক সংগঠনগুলো রয়েছে, তাদের উদ্যোগেও কিন্তু বিভিন্ন সম্মাননা দেওয়া হচ্ছে। আমরা দেখি সিআরবি এলাকায় কিন্তু সমাজ নামে একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে যে ছিন্নমূল যে মাগুলো রয়েছে, তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে সম্মাননা দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের এই ডিসি হিল থেকে 5 মহিষী নারীকে যে সম্মাননা দেওয়া হচ্ছে তার সর্বশেষ তথ্য। ফয়সাল। বিশ্ব মা দিবসে চট্টগ্রামের ডিসি হিলে মহিষী 5 জন মাকে সম্মাননা দেওয়ার আয়োজন করা হয়েছে। সেই খবর নিয়ে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। বাংলার সময় শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নানা উদ্যোগের পরেও ঠেকানো যাচ্ছে না প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। ফাঁস রোধে প্রণয়ন ও বিতরণ ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করার পরামর্শ শিক্ষাবিদদের। সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে একই পরিবারের 4 সদস্য সহ 5 জনের মৃত্যুতে স্বজনদের মাতম। নিউ ইয়র্কে নিহত 3 বাংলাদেশি লাশ দেশে ফিরিয়ে আনার দাবি। ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে 12 বছরের শিশুর শরীর। পারিবারিক কলহের জেরে হামলা, অভিযোগ স্বজনদের, গ্রেপ্তার 2। রমজান উপলক্ষে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে কাল। সারা দেশে 185টি ভ্রাম্যমাণ ট্রাকে চলবে বিক্রি কার্যক্রম। এবং বিশ্ব মা দিবস আজ। মায়ের ছায়াতেই এগিয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। জাগতিক চাহিদার ঊর্ধ্বে নিষ্কলুষ এ সম্পর্ক। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।